মাহিন বেহালার সুর অনুসরণ করে সেদিকে যায়। সাথে মাও যায় ভাইয়ের পেছনে। চারু মুখে মৃদু হাসি রেখে বেহালায় সুর তুলছে। কেয়া মুগ্ধ চোখে চারুর দিকে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে চাপা হাসি তারও। ভার্সিটির ছেলেমেয়েরা চারুকে ঘিরে দাঁড়িয়ে আছে। কথা চারুর থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে একটা বই বুকে গুজে। কিয়ান প্রিন্সিপালের রুমে ছিল একটা কাজের জন্য। প্রিন্সিপালের রুম থেকে বের হতেই চারুর বেহালার সুরে দৃষ্টি আটকে যায় ভিড় জমানো জায়গায়। কিয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে চারুর কাছে আসে। এই মেয়েটা যখন তার বেহালার সুর তোলে অস্থির করে দেয় তাকে। মাহিন দ্রুত পায়ে এগিয়ে আসে চারুর দিকে। পথ যেন শেষ হতে চায় না তার। অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে উঠে তার কাছে। এমন স্নিগ্ধ শীতল সুর যে তুলতে পারে সে মানুষটাও নিশ্চয় সুন্দর হবে। আর যাই হোক তার মনটা সুন্দর হতেই হবে। মাহিন আদৌ জানে না এই সুরের মালিক ছেলে নাকি মেয়ে। তবে যেই হোক না কেন সাক্ষাৎ পেতেই হবে তার। কিয়ান চারুর নিকটবর্তী হতেই কি একটা মনে করে থেমে যায়। চেহারায় গম্ভীরতা এনে ফিরে যায় সেখান থেকে। কিয়ানকে ফিরে যেতে দেখে চারু থেমে যায়। ভ্রু কুঁচকে করুণ চাহনি নিয়ে তাকিয়ে থাকে কিয়ানের দিকে। এরপর শটানে উঠে দাঁড়িয়ে বেহালাটা কথার হাতে ধরিয়ে দিয়ে কিয়ানের পিছু ছুটে যায় চারু। চারুর বেহালার সুর থেমে যেতেই সবাই সবার মতো চলে যায়। কেয়া চারুকে কিয়ানের পিছু যেতে দেখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ক্লাসের দিকে যায়। হঠাৎ সুর থেমে যাওয়াতে বিস্মিত হয়ে উঠে মাহিন। প্রত্যাশিত জিনিসটা পেয়েও হারিয়ে ফেলার তীব্র ভয় তার মধ্যে বিদ্যমান হয়। মাও কিছুটা আশাহত হয়ে ভাইয়ের দিকে তাকায়। কথা বেহালাটা হাতে নিয়ে চারুর দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করে আছে। কারো উত্তেজিত কণ্ঠে বলা কথায় চমকে তাকায় কথা সেদিকে। ঘুরতেই মাহিনকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে মায়ার মুখেও প্রাপ্তির হাসি ঝুলে আছে। কথাকে দেখে মাহিন যেন আরেক দফা মুগ্ধ হয়। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসে মাশাআল্লাহ। যেমন তার রূপ তেমন তার সুর তোলার ক্ষমতা। এ যেন তপ্ত দুপুরে আসমানে উড়ে বেড়ানো সাদা মেঘখণ্ড। আমার সুপ্ত হৃদ মাঝারের মেঘবালিকা বিড়বিড় করে বলে মাহিন। মাহিনের কথায় কথা ভ্রু কুঁচকে সংশয়ী চোখে তাকিয়ে থাকে। জি, আমাকে কিছু বলছেন? নয়ে যাওয়া কণ্ঠে বলে উঠে কথা। অসাধারণ তোমার বেহালার সুর। অসাধারণ তোমার চাহনি। বিধাতা যেন সকল মাধুর্য তোমাতেই উপচে দিয়েছে। মোহময় কণ্ঠে বলে মাহিন। কথার ভ্রু যেন আরো কুঁচকে আসে। সাথে কৌতূহলরা দল বেঁধে জেকে বসে তার ভুবন জুড়ে। আপনার কথা কিছু বুঝতে পারলাম না, আগ্রহী হয়ে বলে কথা। সত্যি তুমি অতুলনীয় বেহালা বাজাও। এত মধুর আর স্নিগ্ধ সুর কেউ তুলতে পারে আজ নিজ কানে না শুনলে জানতামই না, বারবার মনে হচ্ছে জানো। এই সুর আগে কেন শুনিনি আমি। কত কিছু মিস করে গিয়েছি। তোমার হাতে সত্যি জাদু আছে। সুরে আছে অতল প্রেম। কথা এতক্ষণে বুঝতে পারে মাহিন আসলেই কি বলতে চাইছে। কিন্তু এইগুলো তো চারুর প্রাপ্য তার নয়। কারণ সে তো বেহালা ধরতেই জানে না, সুর আবার কিভাবে তুলবে। কথা জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে দেখুন তার আগে মাহিনের ফোনটা বেজে উঠে।
মাহিন 1 সেকেন্ড বলে ফোন রিসিভ করে একটু সরে গিয়ে। মায়া মুখে এখনো মৃদু হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। মাহিন দূরে যেতেই মায়া উৎসুক কণ্ঠে বলে, সত্যি তোমার হাতে জাদু আছে, এত সুন্দর কেউ বেহালা বাজাতে তোমাকে না দেখলে বুঝতাম না। ঈষৎ মন তো ওই সুরেই বিলীন হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য। মনে হচ্ছে তার মধ্যে ডুবে থাকি দিবারাত্রি। আচ্ছা, তুমি এই ভার্সিটি পড়ো নিশ্চয়? কোনো ইয়ার? মায়ার কথায় কথা মুচকি হেসে বলে, হ্যাঁ, আমি এই ভার্সিটিতেই পড়ি। অনার্স প্রথম বর্ষ। কথার কথা শেষ হতেই মায়া উত্তেজনা নিয়ে বলে, ওয়াও, আমিও তো ভর্তি হতে আসলাম আজ। তার মানে আমরা ফ্রেন্ড? হাত বাড়িয়ে দিয়ে বলে মায়া। কথার চোখ মুখে একটু বিরক্ত ভাব উকি দেয়। মায়া অনেক কথা বলে, আর চারুর বেহালার সুরে এতটাই মুগ্ধ হয়ে গেছে যে বন্ধুত্ব করার লোভটা আর সামলাতে পারে না সে। কথা তার বিরক্তটা আপাতত দমিয়ে রেখে মুচকি হেসে হাত বাড়িয়ে দেয়। আমি মায়া, আর তোমার নাম কি? মায়ার কথায় কথা কিছু বলতে যাবে তখনই মাহিন আসে কথা শেষ করে। মেঘবালিকা। হঠাৎ মাহিনের মুখে এমন অদ্ভুত কথা শুনে মায়া এবং কথা দুজনেই কপাল কুঁচকে তাকায়। ওর নাম মেঘবালিকা? যার এমন সৌন্দর্য আর সুরে এত মাধুর্য, সে মুক্ত আকাশে উড়ে বেড়ানো সাদা মেঘ ছাড়া আর কিছু হতে পারে না। আর দেখ, ওই যে দূর আকাশে কেমন মেঘমালারা ঘিরে আছে তাদের মেঘবালিকাকে। মায়াকে উদ্দেশ্য করে বলে মাহিন। মাহিনের কথায় কথা আর মায়া সত্যি আকাশের দিকে তাকায়। দেখতে পাই সাদা ঘনমেঘ কথার আশপাশ জুড়ে ভ্রমণ করছে। মাহিনের এমন উদ্ভট কথায় কথা বিরক্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, কিন্তু মুখে কিছু বলে না। মনে মনে ভাবে এখান থেকে যেতে পারলে বাঁচে সে। শুনো মেঘবালিকা, আমি কিন্তু একান্ত তোমার বেহালার সুর শুনতে চাই। তোমার বেহালার সুর আমাকে পাগল করে দিয়েছে, সে সুরে হারিয়ে যেতে বাধ্য করেছে। তাই আমাকে কিন্তু শোনাতেই হবে। আমি কিন্তু আসব তোমার স্নিগ্ধ হাতে তোলা মুগ্ধ করা সুর শুনতে। এটা যেন কোনো আবদার নয়, কিছুটা আদেশের সুরে বলে মাহিন। এরপর বলে, আজ আমি আসি, জরুরি কাজ পড়ে গেছে, তাই আর থাকতে পারলাম না। মায়া, চল, তোর কাজ শেষ করে আমাকে বেরুতে হবে বলে মায়াকে ইশারা করে যাওয়ার জন্য। মায়া মুচকি হেসে কথার দিকে তাকিয়ে বলে, আবার দেখা হবে। তোমার ওই কোমল চাহনি, মুগ্ধ করা বেহালার সুর। হয়েছি পাগল আমি তোমাতেই, হয়েছে আমার ভুবন ব্যাকুল। ঠোঁট চেপে মৃদু হাসির ভাঁজে কথাটা বলে চলে যায় মাহিন। মাহিন যেতেই কথা যেন একটা স্বস্তির দীর্ঘশ্বাস ছাড়ে। তবে তার আফসোস হচ্ছে সত্যি সে কেন বেহালার সুর তুলতে পারে না এটা ভেবে। আজ যদি চারুর জায়গায় সে সত্যি সত্যি বেহালার এমন সুন্দর সুর রাখতে পারত তাহলে এই প্রশংসাগুলো তারই প্রাপ্য হতো। সবাই তাকে নিয়ে মাতামাতি করত। আজ কথার বড্ড হিংসে হচ্ছে চারুর প্রতি, চারুর বেহালার প্রতি। আরেক দিকে কথার রাগ হয় চারুর উপর এটা ভেবে যে তার জন্য এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হলো তাকে। বেহালাটা হাতে ধরিয়ে দিয়ে উধাও হয়ে গেল। কথা আর কিছু না ভেবে চারুর কাছে যায়। প্রিয়। চারুর ডাকে কিয়ান থেমে যায়। চারু পেছনে থেকে দৌড়ে গিয়ে কিয়ানের বাহাতের বাহু জড়িয়ে নেয় আষ্টে পৃষ্ঠে তার হাতের ভাঁজে।
চারুর এমন কাজে কিয়ান অবাক হয়ে এদিক ওদিক তাকিয়ে বলে, এটা ভার্সিটি চারু। হাত ছাড় আমার। কণ্ঠে তার অতল গম্ভীরতা বিদ্যমান। তাতে আমার কি? আমি তো আমার প্রিয়কে আগলে নিয়েছি। আমার প্রেমকে জায়গা দিয়েছি। গাছাড়া ভাব নিয়ে বলে চারু। চারুর কথায় কিয়ান ছোট্ট একটা দীর্ঘশ্বাস রাখে। সে জানে যে চারুকে এইসব বলে লাভ নেই। তার মনে যেটা উদয় নেবে তার প্রিয়কে নিয়ে সে সেটাই করে থাকবে। কারোকে পরোয়া করার সময় তার নেই। এখনো অভিমান করে আছো? ক্ষীণ কণ্ঠে বলে চারু। কথায় তার অনুতাপ বিষাদের ছাপ। চারুর কথায় কিয়ান একটা মলিন চাহনি রাখে চারুর দিকে। সব পাগলামির একটা সীমা থাকা দরকার চারু। ছাড় আমাকে বলে হাত ছাড়িয়ে নিয়ে হনহনে পায়ে চলে যায় কিয়ান। চারু হতাশ চোখে কিয়ানের দিকে তাকিয়ে থেকে মুচকি হাসি দেয় একটা। দূর থেকে সবটা দেখছিল কথা। কিয়ানে যেতেই কথা চারুর কাছে এসে দাঁড়ায়। কথাকে দেখে চারু মুখের হাসিটা গাঢ় করে তাকায়। এটা ভার্সিটি চারু। সবার সামনে এমন আদেখিতাপনা না করলেও পারো দৃঢ় গলায় কথাটা বলে কথা। এরপর বেহালাটা চারুর হাতে দিয়ে চলে যায়। চারু আহত চোখে তাকায় কথার দিকে। হাসি দেয় একটা তাচ্ছিল্যের। ভার্সিটি শেষে চারু ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে থাকে। সাথে দাঁড়িয়ে আছে কথা। হন্তদন্ত হয়ে নাভেদ আসে একটু পর। এত সময় লাগলো আসতে? কি করছিলি ভেতরে শুনি? একটা ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে চারু। নাভেদ হাঁপাচ্ছে এক প্রকার। এতে চারু সন্দিহান কণ্ঠে বলে, কি ব্যাপার বলতো? এমন নাজেহাল অবস্থা কেন তোর? তোর গার্লফ্রেন্ড কি যেন নামেকটু ভাবান্তর হয়ে বলে ও হ্যাঁ যারা না ফারা সে প্যারা দিয়েছে নিশ্চয়। কথাটা বলে চারু খিলখিলিয়ে হেসে উঠে। নাভেদ নাক মুখ কুঁচকে বিরক্ত নিয়ে তাকিয়ে বলে, এমন শাকচুন্নির মতো দাঁত না বের করে চল এবার। তুই আবার আমাকে শাকচুন্নি বললি? সেদিনের কথা মনে করিয়ে দিতে হবে কি? চারুর কথায় নাভেদ শুকনো ঢোক গিলে বলে, মাফ কর বোন। এমনি প্যারায় আছি। তুই আবার কাটা ঘায়ে নুনের ছিটা দিস না অসহায় ফেস করে বলে। নাভেদের কথায় চারু আর কিছু না বলে। প্রসঙ্গ এড়িয়ে বলে, তুই কথাকে নিয়ে বাড়ি যা। আমি বেহালার কোচিংয়ে যাব আজ থেকে। বাবা সকালে বলে দিয়েছে আমাকে। চারুর কথায় নাভেদ চিন্তিত হয়ে বলে, একা যেতে পারবি? এই তো সামান্য দূরে, আমি ঠিক যেতে পারবো, তুই যা কথাকে নিয়ে বাড়িতে। এরপর চারু নাভেদকে কিছু বলতে না দিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে হাঁটা শুরু করে। কথা আর নাভেদ বাড়ির দিকে যায়। রাতে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরে মাহিন। ফ্রেশ হয়ে এসে বালিশে মাথা রাখতেই বেহালার সুর যেন তার কানে বেজে ওঠে। মাহিন সাথে সাথে চোখ খুলে এদিক ওদিক তাকাতে থাকে। খানিক পরে সে বুঝতে পারে যে এটা শুধুমাত্র তার কল্পনা ছিল। এতক্ষণ কাজের মধ্যে তার মেঘবালিকার কথা মনে ছিল না। অবসর পেতেই তার মস্তিষ্ক জুড়ে মেঘবালিকা বিচরণ করতে শুরু করে দিয়েছ। মাহিন মুচকি হাসে সব কিছু ভেবে। সত্যি তোমার মধ্যে জাদু আছে মেঘবালিকা। প্রথম দেখাই আমাকে মুগ্ধ করে দিয়েছ, আটকে দিয়েছ তোমার সুরের মায়। আমি সারা জীবন সে সুরে আবদ্ধ হয়ে থাকতে চাই। তুমি কি দেবে সে সুযোগ আমায়?
নিজে নিজেই প্রশ্নগুলো নিজের মধ্যে ছুঁড়ে মাহেন। আমি আসছি মেঘবালিকা, তোমাকে না দেখে। তোমার সুর না শুনে আমার মন আর থাকতে পারবে না, ছটফট করে মরবে পিপাসিত হয়ে। রাতে ইহসান পরিবারের সবাই একসাথে খেতে বসেছে। কিয়ান, চারু, কথা, নাভেদ সবাই চুপচাপ খেয়ে যাচ্ছে, আজ কেউ কোনো কথা বলে না। নীরবতা ভেঙে জামিলা বিবি সামাদ ইহসানকে উদ্দেশ্য করে বলে, চারুর জন্য একটা পাত্র দেখেছি। পুলাডা ভালোই আছে, শুনেছি ভালো চাকরিও করে। তোর মায়াডার পায়ে এখন লাগাম না দিল পরে আরো বিগড়ায় যাইব। মুখ ঝামটি মেরে বলেন তিনি। তার কথায় সবার খাওয়া থেমে যায়। চারু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোমার তো বর নাই অনেক দিন হলো দাদি। বলি কি, এবার তুমি একটা ভালো পাত্র দেখে বিয়েটা সেরে নাও, তাহলে আমরাও একটা দাদাজান পেয়ে যাব। তখন কি হবে বলো তো? তার সাথে বসে বসে সময় কাটাতে পারবে, তখন কিন্তু তোমার মাথায় এইসব উদ্ভট চিন্তা ভাবনা আসবে না। চারুর কথায় নাভেদ ফিক করে হেসে দেয়। নেহারুন্নেছা শাড়ির আঁচল মুখে চেপে হাসেন, কথা মুখটা মলিন করে তাকায় দাদির দিকে। নাজমা বেগম চারুর কথায় রাগে ফুঁসে উঠে। সামাদ ইহসান আর ছানোয়ার ইহসান মাথা নিচু করে ঠোঁট চেপে হাসে। কিয়ান গম্ভীর মুখে খাওয়া শুরু করে আবার। এই দিকে রণমূর্তি ধারণ করে আছে জামিলা বিবি চারুর কথায়। অপয়া, বেহায়া মেয়ে মানুষ, আমার সাথে রসিকতা করা। তোর কপাল ভালো, তোরে এই বাড়িতে ঠাঁই দিয়েছি দয়া করে, না হলে তো মায়ের সাথে তোরও জায়গা এতদিনে কবরে হতো। আমি আমার অধিকারে এই বাড়িতে থাকি দাদি, কারো দয়া দাক্ষিণ্য নিয়ে থাকি না, এটা আমারও বাড়ি। হয়তো তুমি মানো না, তবে গোটা দুনিয়া জানে আমার পরিচয়। আর একটা কথা শুনে রাখো, আজ আমার বিয়ে নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি বরং বাকিদের দিকটা দেখো। আমাকে নিয়ে তোমার মাথা ব্যথা কখনোই ছিল না, আর না আজ দেখাতে হবে। আমি তো আমার ভাবনা ভেবে রেখেছি। কিয়ানের দিকে তাকিয়ে বলে কথাটা চারু, তখনই কিয়ান তাকায় চারুর দিকে। দুজনের চোখাচোখি হয়ে যায় এতে, চারুর চোখে টলমল পানি বিদ্যমান। এখনই চোখ ভেদ করে বেরিয়ে আসবে। কিয়ান চারুর দিকে তাকিয়ে বিচলিত হয়ে উঠে। চারু উঠে চলে যায় খাওয়া ছেড়ে। নেহারুন্নেছা পিছু ডাকে চারুকে, কিন্তু চারু সাড়া দেয় না তার ডাকে। মায়ার তেজ দেখ, আমার বাড়িতে থেকে আমার খেয়ে আবার আমার সাথে গলাবাজি করে। মুখপুরীর তোতা মুখ ভেঙে দিল তবে শান্তি আসবে, তখন দেখব কিভাবে চ্যাটাং চ্যাটাং কথা বের হয় ওই মুখ দিয়ে। আহ মা, চুপ করবে তুমি? তোমার জন্য আমার মেয়েটা না খেয়ে চলে গেল। ওকে নিয়ে তোমার কি সমস্যা আমি আজও বুঝলাম না। আর একটা কথা ভুলে যেও না, আমার মেয়ে আমার টাকায় খায়। ওর অধিকার আছে আমার সব কিছুতে। দয়া করে তুচ্ছতাচ্ছিল্য করো না। আর একটা কথা জেনে রাখো, চারুর বিয়ে নিয়ে তোমার না ভাবলেও চলবে, ওর জন্য আমি আছি। তুমি বরং কথাকে নিয়ে ভাবো, এমনকি আরও বাকিরা আছে, তাদের বিয়েও দিতে পারো। কথাটা বলে সামাদ ইহসান উঠে চলে যায়। আমার ছেলেটাকেও কেড়ে নিল ওই নির্লজ্জ অপয়া মাইয়া। সবার মরণ হয়, তোর কেন হয় না? তোর মা আয়শা আমার পরিবার শেষ করছে। সে যাওয়ার পরও শান্তি নাই, বিছন হিসেবে তোকে রেখে গেছে। বিলাপ করে বলতে থাকে জামিলা বিবি। কিয়ান উঠে চলে যায়।
তারপর নাভেদ যায়। এরপর ছানোয়ার ইহসান মায়ের দিকে তাকিয়ে বলে, খাওয়ার সময় এইগুলো না বললেও পারতে। এরপর তিনিও উঠে যায়। বসে থাকে নাজমা বেগম আর কথা। নেহারুন্নেছা দাঁড়িয়ে থাকে মলিন মুখে। হ্যাঁ, সবাই তো আমার দোষটাই দেখতে পাস তোরা। ওই মায়ার কোনো কিছু তো চোখে পড়ে না তো গো রে। সত্যি কারো ভালো করতে নাই। যেদিন মুখ পুরাই উঠে আসব সেদিন বুঝবি তোরা আমার কথা। গলা ফাটিয়ে চিৎকার করে বলেন কথাগুলো জামিলা বিবি। চারু ঘরে থেকে সব শুনছে আর চোখের পানি ফেলছে। সামনে থাকা তার মায়ের ছবির দিকে তাকিয়ে বলে, কেন আমাকে সাথে নিয়ে গেলে না মা? তাহলে অন্তত এই দিনগুলো দেখতে হতো না আমাকে। তোমার সাথে ভালো থাকতাম ওপারে। আমি সবার বোঝা হয়ে গিয়েছি মা, আমার আপন বলতে কিছু নেই। তুমি কেন চলে গেলে আমাকে রেখে? কথাটা বলে চারু ফুপিয়ে কেঁদে উঠে। কিয়ান ঘরে এসে চেয়ারে মাথা ঠেকিয়ে বসে। নাভেদ রাগে ফুঁসতে থাকে। নাভেদের ইচ্ছে করে যাচ্ছে তাই ভাবে কথা শোনাতে ওই বুড়িকে। নেহাতি গুরুজন আর বয়স্ক মানুষ বলে কিছু বলে না সে। নাভেদ ঘর থেকে বেরিয়ে চারুর ঘরে যায়। কিয়ান তার ঘরে বসে কিছু একটা করছিল, তখন নেহারুন্নেছা কিয়ানের ঘরে এসে দরজা ধাক্কায়। কিয়ান উঠে দরজা খুলতেই তার মাকে দেখতে পেয়ে অবাক হয় কিছুটা। মা, তুমি এত রাতে এখানে? নেহারুন্নেছা একটা ছোট করে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোর সাথে আমার কথা আছে কিয়ান। এরপর তিনি কিয়ানের ঘরে ঢুকে দরজা আটকিয়ে দেন। কিয়ান বিচলিত দৃষ্টিতে উৎসুক হয়ে তাকিয়ে থাকে মায়ের দিকে। তুই চারুকে ভালোবাসিস কিয়ান? হঠাৎ মায়ের মুখে এই ধরনের কথা শুনে কিয়ান চমকে উঠে প্রায়। বিচলিত হয়ে তাকিয়ে থাকে মায়ের চোখের দিকে। নেহারুন্নেছার দৃষ্টিতে আগ্রহ, কৌতূহল জানার প্রবল ইচ্ছে। কিয়ান মায়ের চোখ থেকে তার চোখ সরিয়ে নেয়। এরপরও নেহারুন্নেছা আশা ছাড়েন না। তার জিজ্ঞাসু চাহনি কিয়ানেই আবদ্ধ রাখেন। কি হলো বল? আমি জানি তোর মনের কথা। আমার কথার উত্তর। তারপরও আমি তোর মুখ থেকে শুনতে চাই। কেন মেয়েটার অনুভূতির মূল্য সবার সামনে দিতে পারিস না তুই? কেন ওর অপমানে তোর হৃদয় কম্পিত হয় না? কেন চুপ করে থাকিস চারুর অনুভূতিগুলো ধারণ করে? অনেক রাত হয়েছে মা, তুমি এখন ঘরে যাও। আমাকে ঘুমাতে হবে। নয়ে যাওয়া কণ্ঠে বলে কিয়ান। আমি কিন্তু আমার প্রশ্নের জবাব পাইনি কিয়ান। নেহারুন্নেছার কণ্ঠে এবার অভিমানের ছাপ। কেন পাগলামি করছো মা? চারুর সাথে কি তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে? জানো তো চারু ছোট থেকে এমন পাগলামি করে। আমি চাই চারু ভালো থাক। সব সময় চেয়ে এসেছি, এখনো চাই। এর বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব না এই মুহূর্তে। কিয়ানের কথায় নেহারুন্নেছা আশাহত হয়। আহত চোখে তাকিয়ে থাকে কিয়ানের দিকে। কিয়ানের থেকে এমন জবাব আশা করেননি তিনি। মেয়েটাকে ঠকাস না কিয়ান, তাহলে হয়তো মেয়েটা মরেই যাবে। ও তোর জন্য বাঁচে প্রতিদিন, তোর জন্য হাসে প্রতিটি মুহূর্তে। আমি চাই আমার মেয়েটা ভালো থাক। ছোট থেকে তো দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছে, তারপরও ভালো থাকার লড়াই প্রতিনিয়ত করে যাচ্ছে তোকে ঘিরে। তুই অন্তত সে সাগরে শ্বাসরুদ্ধ করে মারিস না আমার মেয়েটাকে। সহ্য করতে পারবো মা কিয়ান। আর না চারু মানতে পারবে। নেহারুন্নেছার কণ্ঠে তিক্ততা। কিছুক্ষণ থেমে আবার বলেন তিনি,
তুই যে চারুকে ভালোবাসিস এটা আমি জানি। চারুও এটাই জানে। কারণ আমার থেকে ভালো চারু চেনে তার প্রিয়কে। তার প্রিয়র মনকে সে পড়তে জানে। মায়ের কথায় কিয়ান করুণ চাহনিতে তাকায়। সময় থাকতে মূল্য দিতে শিখিস কিয়ান। এমন না হয় সব কিছু শেষ হওয়ার পর তোর অনুভূতিরা জাগ্রত হলো, তখন কিন্তু কোনো কিছুতেই লাভ হবে না। তুই চাইলেও আর চারুর মনে সেই জায়গাটা পাবি না। কথাগুলো বলে নেহারুন্নেছা বেরিয়ে যায় ঘর থেকে। নেহারুন্নেছা যাওয়ার আগে একটা ছায়া সরে যায় কিয়ানের ঘরের সামনে থেকে, যেটা নেহারুন্নেছার দৃষ্টিগোচর না হলেও কিয়ানের হয়েছে অনেক আগেই। নেহারুন্নেছা বের হতেই কিয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে খাটের সাথে মাথা এলিয়ে দেয়। চোখ বন্ধ করে নেয় সাদরে। পরের দিন চারু বেহালার কোচিংয়ে আসে। প্রথম দিন চারু সবার মন জয় করে নিয়েছে তার বেহালার সুর দিয়ে। চারুর উস্তাদ যিনি প্রশিক্ষণ দিচ্ছেন, তিনি তো মুগ্ধ চারুর সুনিপুণ বেহালা বাজানো দেখে। তিনি তো ধরেই নিয়েছিলেন চারু খুব ভালো কোথাও থেকে এর আগে বেহালা প্রশিক্ষণ নিয়েছে। কিন্তু চারু জানায় সে নিজ থেকে সবটা অর্জন করেছে। এটা শোনার পর সবাই হতবাক হয়ে তাকিয়ে ছিল কিছুক্ষণ চারুর দিকে। নিজে থেকে এমন সুন্দর সুর রপ্ত করতে পারে কেউ চারুকে না দেখলে হয়তো তাদের অজানা থেকে যেত এটা। চারুর উস্তাদ লতিফ মিয়া। তিনি অনেক বড় সুরকার। দেশ বিদেশে বেহালা বাজিয়ে অনেক খ্যাতি অর্জন করেছেন তিনি। তিনি আগ্রহী ছেলে মেয়েদের বেহালা বাজানো শেখায়। তিনি মনে করেন যার মধ্যে সুরের প্রেম নেই তার জন্য এই বেহালার সুর হতে পারে না। চারুর ব্যাচে প্রায় 25 জন মতো ছেলে মেয়ে বেহালা বাজানো শিখতে আসে। চারু কোচিংয়ে আসতেই ছেলেমেয়েরা ঘিরে ধরে তাকে বেহালা বাজানোর জন্য। সবার আবদারে চারু মুচকি হেসে বেহালাটা ব্যাগ থেকে বের করে সুর তুলেন। চারুরদের কোচিংয়ের পাশের বিল্ডিংয়ে মাহিন ছিল। একটা গানের জন্য তাকে ডাকা হয়েছে। সেটারই এগ্রিমেন্ট পেপারে সাইন করতে এসেছেন তিনি। চারুর বেহালার সুর তার কানে যেতেই মাহিন থমকে দাঁড়িয়ে যায়। মন হয়ে উঠে উদাস। হৃদয় জুড়ে ছটফটানির উচ্ছ্বাস। মেঘবালিকা। ঠোঁট নাড়িয়ে মিনমিনে গলায় বলেন তিনি। টেবিলের উপর থাকা সানগ্লাসটা হাতে নিয়ে দ্রুত বেরিয়ে আসে মাহিন। চারু একমনে সুর তুলে যাচ্ছে। তাকে ঘিরে আছে তার বন্ধুরা। তারা যেন সে সুরে হারিয়ে গেছে। চারুর বেহালার সুরের তালে মাথা দুলিয়ে নৃত্য করছে চোখ বন্ধ করে। মাহিন দ্রুত পায়ে নিচে নেমে আসে। কোথায় থেকে বেহালার সুর আসছে যেটা অনুধাবন করার চেষ্টা করে। তার মেঘবালিকা এখানেই কি করে আসতে পারে এটা বুঝতে পারছে না সে। সত্যি কি তার মেঘবালিকা তার আশেপাশে আছে, নাকি এবারও তার ভ্রম? মাহিন এইসব ভাবছে আর হন্যে হয়ে তার দুচোখ মেঘবালিকাকে খুঁজছে। মাহিন চারুর খুব কাছাকাছি আসতেই বেহালার সুর বন্ধ হয়ে যায়। আতকে উঠে মাহিন এতে। ঘাবড়ে যায় ভীষণ। অনেক হয়েছে বেহালা বাজানো। এবার আমরা প্র্যাকটিস করব। চারু বেহালা থামাও। লতিফ মিয়া বলে উঠেন চারুকে বাধা দিয়ে। তার কথায় চারু মৃদু হেসে বেহালাটা নিচে নামিয়ে সবার দিকে তাকায় ঠোঁট উল্টিয়ে। সবাই একটা হতাশার দীর্ঘশ্বাস ছাড়ে বেহালার সুর থেমে যাওয়ায়। সত্যি চারু, তোমার হাতে জাদু আছে। এত সুন্দর বেহালা কি করে বাজাও?
ঈষৎ মন চাই সব সময় শুনি এই সুর। একটা মেয়ে বলে চারুকে উদ্দেশ্য করে। তার কথায় চারু খিলখিলিয়ে হেসে উঠে মুখে এক হাত রেখে। তখনই জানালা দিয়ে চোখ রাখে মাহিন চারুদের রুমের ভেতরে। দৃষ্টি রাখতেই দেখতে পাই চারুর হাস্যজ্জ্বল মুখ। চারুর হাসিতে যেন পুরো রুম কেঁপে উঠে আনন্দে মুখরিত হয়ে। মাহিন তো সরল চোখে তাকিয়ে আছে চারুর দিকে। কত স্নিগ্ধ এই হাসি! নেই কোনো মলিনতার ছাপ। আছে শুধু প্রেম আর মুগ্ধতা। শ্যাম গরনে হাসিটা যেন বেশ মানানসই হয়ে উঠেছে। মনে মনে বলে মাহিন। পরক্ষে তার মেঘবালিকার কথা মনে আসতেই মাহিন আবার বিচলিত হয়ে উঠে। উদাসীন চাহনিতে সারা রুম বিচরণ করে। কিন্তু না, এখানে তো তার মেঘবালিকা নেই। মাহিন আবারও ভালো করে দেখে নেয় রুমের মধ্যে। কিন্তু মাহিন হতাশ হয়। মলিন হয়ে আসে তার বদনখানি। মেঘ জমে আসে মনের গহীনে। কেন এমন উদাস করে দাও সব সময় মেঘবালিকা? কেন তোমার সুর আমাকে স্থির থাকতে দেয় না? কেন কাছে এসেও ধরা দাও না? আমি জানি ওইটা তোমার বেহালার সুর ছিল। আমার ভ্রম ছিল না। আমি তোমার বেহালার সুরই শুনেছি। কিন্তু কোথায় তুমি? কেন থামালে সে সুর? আর একটু অপেক্ষা করতে পারলে না? কথাগুলো নিজ মনে আওড়ায় মাহিন, এরপর আহত মন নিয়ে ফিরে যায় সেখান থেকে। জামিলা বিবি তার ঘরে ছিলেন। সামনে পানের বাটা পড়ে আছেন। তিনি একটা করে পান হাতে নেন আর সেটা মুখে দিয়ে চিবুতে থাকেন তৃপ্তি করে। এর মধ্যে কথা এসে উকি দেয় জামিলা বিবির ঘরে। দাদি আসব। ছোট করে বলে কথা। কথার কথায় জামিলা বিবি দরজার দিকে তাকিয়ে কথাকে দেখতে পেয়ে হেসে বলেন, আরে দিভাই যে। আয় আয়। আমার ঘরে আসতে তোর আবার অনুমতি নেওয়া লাগে না নাকি? দাদির কথায় কথা চাপা হেসে ভেতরে যায়। কথা গিয়ে তার দাদির পাশে বসে পানের বাটাটা তার দিকে এগিয়ে নিয়ে একটা পান বানাতে শুরু করে। কিছু বলবি দিভাই? জামিলা বিবি কোমল গলায় বলেন। কথা পান বানিয়ে সেটা জামিলা বিবির হাতে ধরিয়ে দেন। কথা এবার সংকোচ গলায় বলে, দাদি, আসলে আমার কিছু জিনিস কেনাকাটা করার ছিল। আমি তো একা বাইরে যেতে পারবো না। না মানে আমি তো একা একা কখনো কোথাও যাইনি। তাই বলছিলাম কি সম্পূর্ণ কথা বলার আগে থেমে যায় কথা। অহ, এই ব্যাপার। ঠিকই আছে, একা একা বাইরে যাওন ঠিক না, এখন মায়া মানুষ। কি লাগবো আমারে কইয়া দে, আমি কাউরে দিয়া নিয়া আসাই। দাদির কথায় কথা বিস্ময় নিয়ে তাকায়। কিন্তু দাদি, আমারও তো যাওয়া লাগবে। সব জিনিস তো আর বলে নিয়ে আসা যায় না। কণ্ঠে দ্বিধা নিয়ে বলে কথা। আচ্ছা তাইলে তুই যাস। আমি দেখি নাভেদকে বইলা দিছি। কথাটা বলে জামিলা বিবি কিছু একটা ভেবে বলে, না, ওই পুলারে দিয়াও আমার বিশ্বাস নাই। তুই বরং কিয়ানের সাথে যাস। যা যা লাগে নিয়া আসিস। জামিলা বিবির কথায় কথা ঠোঁটের কোণে বাঁকা হাসি আসে। চকচক করে উঠে চেহারাখানা। কথা মাথা ঝাঁকিয়ে আচ্ছা বলে বেরিয়ে আসে জামিলা বিবিকে বলে। বিকালে কিয়ান বাড়ি ফিরলে জামিলা বিবি কিয়ানকে তার ঘরে ডেকে নিয়ে বলে কথাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। কিয়ান প্রথমে আমতা আমতা করলেও পরে রাজি হয়ে যায় জামিলা বিবির কথায়।
সন্ধ্যায় নিয়ে যাবে বলে কিয়ান তার ঘরে চলে যায়। চারু ঘরে বসে কিয়ানের দেওয়া চুড়িগুলো হাত দিয়ে নেড়েচেড়ে দেখছে। ভাঙা চুড়িগুলো দেখলেই যেন বুকের মধ্যে মোচড় দিয়ে উঠে তার। তারপরও যত্ন করে রেখে দিয়েছে চারু ভাঙা চুড়িগুলো। তার প্রিয়র দেওয়া কোনো কিছুই সে হারাতে চায় না। তাই সব কিছুর মূল্য অধিক চারুর কাছে। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয় চারু। কিয়ানের গম্ভীর কণ্ঠে বলা কথায় চারুর মনসংযোগ কিয়ানের দিকে যায়। হঠাৎ রেডি কেন হবে ভাবতেই চারুর ভ্রু কুঁচকে আসে, তারপরও খুশি তার প্রিয় তাকে রেডি হতে বলেছে এটা ভেবে। সে তো নরকেও যেতে প্রস্তুত তার প্রিয় সঙ্গে থাকলে। তাই চারু আর কোনো প্রশ্ন করে না। নিজের কৌতূহলকে নিজের কাছে রেখেই মাথা নাড়িয়ে আচ্ছা বলে আলমারির কাছে চলে যায়। চারু উঠে যেতেই কিয়ানের চোখে পড়ে ভাঙা চুড়িগুলো বিছানায় এলোমেলো হয়ে পড়ে। চুড়িগুলো দেখে কিয়ানের মধ্যে বিষাদের ভরে আসে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে গটগটে পায়ে চলে আসে। কথা রেডি হয়ে বসার ঘরে আসে। বসার ঘরে নেহারুন্নেছা আর নাজমা বেগম ছিলেন। জামিলা বিবি পাশের বাড়িতে গেছেন সন্ধ্যার আগে। এখনো ফিরেননি বাড়িতে। তিনি মাঝে মধ্যে যায় এদিক সেদিকে ঘুরতে, গল্পগুজব করতে। কোথাও কি যাচ্ছিস কথাকে বাইরের কাপড়ে বের হতে দেখে কথাটা বলেন নেহারুন্নেছা। নেহারুন্নেছার কথায় কথা ভারী কণ্ঠে বলে, হ্যাঁ বড়মা, বাইরে যাব একটু। এই রাত করে বাইরে যাবি এখন? কৌতূহল নিয়ে সংশয়ী হয়ে বলেন তিনি। কেন ভাবি? আমার মেয়েটা যদি এই সন্ধ্যায় বাইরে যায় তাহলে সমস্যা কোথায়? কই চারুর বেলায় তো কিছু বলো না। ও তো সব সময়ই ঢই ঢই করে ঘুরে বেড়ায়, রাত বিরাত বাড়ি ফিরে। কই তখন তো এই প্রশ্নটা করো না। কিছুটা বাঁকা স্বরে বলেন নাজমা বেগম। তুই এইভাবে বলছিস কেন ছোট? আমি তো এমনি জিজ্ঞেস করলাম কথাকে। ওর বাইরে যাওয়ার জন্য তো আমি কিছু বলিনি। তাছাড়া কথা সাধারণত বাইরে যায় না এই সময়ে, তাই জিজ্ঞেস করলাম। আমার কাছে কথা আর চারু আলাদা নাকি কখনো আলাদা করে দেখেছি? তুমি আমার মেয়েকে কোনো চোখে দেখো সেটা আমার থেকে ভালো আর কে জানে ভাবি। তাছাড়া আমার মেয়েটা ভদ্র নম্র বলে অনুমতি নিয়ে তবেই যাচ্ছে বাইরে, তাও একা না। কিয়ান যাচ্ছে ওর সাথে। মা বলেছে কিয়ানকে কথার সাথে যেতে, তাই ও এখন বের হচ্ছে। আমার মেয়ে তো আর তোমাদের মেয়ের মতো না। কথায় কথায় চারুকে টানবি না ছোট। চারু যাই করুক আমাকে বলে যায়, তাই চারুকে কিছু বলার আগে ভেবে নিস। আর একটা কথা, আমার তোমার মেয়ে না ভেবে আমাদের মেয়ে ভাব একবার চারুকে। তাহলে দেখবি চারুর কাজকর্ম স্বাভাবিক লাগছে তোর কাছে। কথাটা বলে নেহারুন্নেছা রান্না করে উঠে যায়। ওর মতো মেয়েকে আমার মেয়ে ভাবতেই বয়ে গেছে। মুখপুরি অপয়া একটা। জীবনটা আমার নরক করে রেখেছে। মায়ের সাথে মরল না কেন হারামজাদিটা বিড়বিড় করে বলে নাজমা বেগম। এর মধ্যে কিয়ান নিচে নেমে আসে। কথা কিয়ানের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়। কিয়ান নাজমা বেগমের দিকে একবার তাকায়, এরপর কথার দিকে তাকিয়ে বলে, তুমি রেডি? কথা মাথা নিচু রেখেই হ্যাঁ বলে।
চারু নেমে আসে নিচে রেডি হয়ে ওদের কথা শেষ হতেই। চারুকে দেখে কথা আর নাজমা বেগম ভ্রু কুঁচকে তাকায়। কথার মধ্যে মলিনতার ছাপ দেখা দেয়। ও কোথায় যাচ্ছে? চারুকে দেখিয়ে বলে নাজমা বেগম। চারু আমাদের সাথে যাচ্ছে ছোট মা। ওর তো কিছু কেনাকাটার থাকতে পারে, তাই ভাবলাম একসাথে করে নিয়ে আসি। কিয়ানের কথায় কথা একটা চাপা শ্বাস ছাড়ে, কিন্তু মুখে কিছু বলে না। চারুর মুখে মুচকি হাসি। নাজমা বেগম কিয়ানের সামনে আর কিছু বলে না চারুকে, তবে ইচ্ছে করছিল চারুকে বেশ কিছু কথা শুনিয়ে দিতে। নাজমা বেগম কিছু না বলে ঘরে চলে যায় তার। কি ব্যাপার, কোথায় যাওয়া হচ্ছে? বাড়ির মধ্যে ঢুকে সবাইকে রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কথাটা বলে নাভেদ। নাভেদ, তুইও চল আমাদের সাথে। সবাই মিলে আজ বাইরে ফুসকা খাবো। কতদিন হলো রাস্তার পাশে দাঁড়িয়ে ফুসকা খায় না। উত্তেজিত কণ্ঠে বলে চারু। কিয়ানো চারুর সাথে মতো দিয়ে নাভেদকে বলে যাওয়ার জন্য। নাভেদ এক কথায় রাজি হয়ে যায়। এই দিকে কথা অসহায় দৃষ্টিতে সবটা দেখে। চারজন মিলে বেরিয়ে যায়। তারপর কিয়ান সবাইকে নিয়ে একটা বড় দোকানে যায়, যেখানে সব রকম জিনিসই প্রায় পাওয়া যায়। শহরের মতো এত উন্নত না হলেও আছে মোটামুটি সব রকম ব্যবস্থা। কিয়ান কথাকে বলে তার যা যা প্রয়োজন নেওয়ার জন্য। চারুর তো কিছুই নেওয়ার নেই, তাই চারু এদিক ওদিক তাকিয়ে সব জিনিস দেখছে। নাভেদ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপতে থাকে। কাজ না থাকলে যা হয় আর কি। কিয়ান এক জায়গায় দাঁড়িয়ে আছে চুপচাপ। কথা চারুকে ডাক দেয়। কথা ডাকে চারু সেদিকে যায়। কথার প্রায় জিনিসই চারু পছন্দ করে দেয়। চারুর পছন্দগুলো বেশ আকর্ষণীয় হয়। তাই কথা চারুকেই দেয় তার জিনিসপত্র পছন্দ করে দেওয়ার জন্য। চারুর চোখ আটকে যায় একটা পায়েলের দিকে। অনেক সুন্দর লাগছে পায়েলটা। চারু পায়েলটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে আবার যথাস্থানে রেখে দেয়। চারু পায়েলটা রাখতেই কথা সেটা হাতে নেয়। পায়েলটা খুব সুন্দর, তাই না? জিজ্ঞেস করে চারুকে। চারু মুচকি হেসে হুম বলে। এটা আমি নিই তাহলে? চারু মৃদু হেসে বলে হ্যাঁ, বেশ ভালো লাগবে তোর পায়ে। দূর থেকে কিয়ান দাঁড়িয়ে কথা আর চারুকে লক্ষ্য করছে। নাভেদ তো মনের সুখে ফোন চাপছে দাঁড়িয়ে। এরপর চারু আর কথা আসে চুড়ির দোকানে। এখন চুড়ি দেখলেই চারুর নিঃশ্বাস যেন ভারী হয়ে আসে। কথার সব কিছু নেওয়া শেষ। এবার মূল্য পরিশোধ করার পালা। সব জিনিস নেওয়া হলেও পায়েলটা আর কথার নেওয়া হয় না, কারণ পায়েলের একটা অংশ কাটা ছিল, যেটা কথা বা চারু কেউই খেয়াল করেনি। দোকানদারকে আরেকটা দিতে বললে জানায় এক পিচি ছিল। কথার মন খারাপ হয়ে যায় এতে। অনেক সুন্দর ছিল পায়েলটা। কথাকে মন খারাপ করতে দেখে চারু কথাকে বুঝায়, কিন্তু চারু ভেতরে ভেতরে খারাপ লাগে এটা ভেবে যে সবার প্রথমে সেই দেখেছিল পায়েলটা আর ভালোও লাগে অনেক। কিন্তু কই, তখন তো পায়েলটা নষ্ট ছিল না। হঠাৎ এমন হলো কি করে? তাহলে কি দাদি আর মা সত্যি বলে আমি অপয়া অলক্ষী? যেটা ছুঁয়ে দিই সেটাই নষ্ট হয়ে যায়।
এইসব ভেবে চারুর মনটা খারাপ হয়ে আসে। কি রে হলো তোদের? আর কতক্ষণ লবে? বিরক্ত নিয়ে বলে নাভেদ। এই তো হয়ে এসেছে, চল। এরপর চারু কথা সব কেনাকাটা শেষ করে বেরিয়ে আসে। ওই দোকানেই যায় মাহিন মায়াকে সাথে নিয়ে। মায়ার কিছু জিনিস নেওয়ার আছে, তাই মায়া মাহিনকে সাথে নিয়ে আসে। মাহিন দোকানে ঢুকতেই কথাকে দেখতে পাই দূর থেকে। কথারা এক সাইড দিয়ে যাচ্ছে আর মাহিন আরেক সাইড দিয়ে দোকানে প্রবেশ করে। মেঘবালিকা, উত্তেজিত কণ্ঠে বলে মাহিন। মায়া মাহিনের দিকে তাকায় মাহিনের কথায়। ওইটা মেঘবালিকা না, মায়াকে উদ্দেশ্য করে বলে কথাকে দেখিয়ে। মায়া কথার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ তাই তো, ওইটা তো মেঘবালিকা। মাহিন এবার উচ্চস্বরে কথাকে ডাকতে থাকে মেঘবালিকা বলে, আর এগিয়ে যায় সেদিকে। কথারা দোকান থেকে বেরিয়ে যাচ্ছে। হঠাৎ মেঘবালিকা শুনে কথা পিছু ঘুরে মাহিনকে দেখে বিচলিত হয়ে ওঠে। মাহিনকে তাদের দিকে আসতে দেখে ঘাবড়ে যায়। চারু, তাড়াতাড়ি চলো এখান থেকে, ঘাবড়ানো গলায় বলে কথা। মাহিন মেঘবালিকা বলে এগিয়ে আসে কথার দিকে। আর কথা এমন একটা ভাব নেই সে যেন মাহিনকে দেখেনি আর না তার কথা শুনেছে। চারুরা দোকান থেকে বের হতেই দেখে কিয়ান দুইটা রিকশা নিয়ে দাঁড়িয়ে আছে। কথা তাড়াতাড়ি করে রিকশায় উঠে যায়। চারু উঠতেই রিকশাওয়ালাকে যেতে বলে। মাহিন কথাকে ধরতে পারে না আর। মাও ভাইয়ের পিছু পিছু আসে। শীত বলে মাহিন হাত ঝাড়া মারে একটা। আরে ভাইয়া, এমন করছিস কেন? আশেপাশে তাকিয়ে দেখ, কত মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে। তাছাড়া কাল ভার্সিটি গেলেই তো ওকে পাওয়া যাবে। চিন্তা করিস না, চল। মায়ার কথায় মাহিন আফসোসের দীর্ঘশ্বাস ফেলে ভেতরে যায় আবার। কিয়ান চারুরে নিয়ে ফুসকা খাওয়াতে নিয়ে আসে। একদিন পর চারু আর কথা একসাথে ভার্সিটি প্রবেশ করে। একটা ক্লাসের সামনে দাঁড়িয়ে ছিল মায়া। ওদের আগেই এসেছে মায়া ভার্সিটিতে। কথাকে দেখে মায়া এগিয়ে আসে কথার দিকে। মায়াকে দেখে কথা ইতস্তত বোধ করে। বারবার চারুর দিকে তাকায় বাঁকা চোখে। মায়াকে তাদের দিকে আসতে দেখে চারু ভ্রু কুঁচকে তাকায় মায়ার দিকে। হেই মেঘবালিকা, কি অবস্থা? হাত নাড়িয়ে বলে কথার দিকে তাকিয়ে। কথা ঘাবড়ে যায় মায়ার কথায়, সাথে বিরক্ত হয় এমন উদ্ভট নাম শুনে। মেয়েটা কাকে মেঘবালিকা বলল? এই নামে আবার কেউ আছে নাকি? সন্দিহান গলায় বলে চারু। কাল তোমাকে কতবার ডাকলাম, শুনলে না তো? কথার সামনে এসে বলে। মায়ার কথায় কথা আমতা আমতা করে বলে, কক্ষণ? ওহ, তুমি শুনতে পাওনি তাই না? রাতে ভাইয়ার সাথে একটু কেনাকাটা করতে গিয়েছিলাম। সেখানে তুমিও গিয়েছিলে দেখলাম। ভাইয়া তোমাকে অনেকবার ডেকেছে, কিন্তু তুমি শুনতে পাওনি। রিকশা উঠে চলে আসলে। কথা ছোট করে ওহ বলে থেমে যায়। চারু ওদের কথোপকথন কিছুই বুঝতে পারছে না, তাই ফ্যালফ্যালে চোখে তাকিয়ে আছে শুধু। কথা, তুই কি চিনিস এনাকে? চারুর কথা শেষ হতেই মায়া বলে, তুমি কে? মায়া মুচকি হাসি দিয়ে বলে, আমি চারু, কথার বোন।
কথাকে ইশারা করে দেখিয়ে বলে, তোমার নাম কথা। উৎসুক কণ্ঠে বলে মায়া। কথা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে শুধু। তুমি ওইসব কি নামে ডাকছিলে? কি যেন মেঘবালিকা ভাবান্তর হয়ে বলে চারু। এরপর বলে, ওর নাম তো কথা। চারুর কথা। কথাটা বলে চারু খিলখিলিয়ে হেসে উঠে। চারুর হাসি দেখে মায়া ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠে। তুমি তো বেশ মিষ্টি মেয়ে। সব সময় হাসি খুশি থাকতে পছন্দ করো নিশ্চয়। মায়ার কথায় চারু ঠোঁট এলে হাসে শুধু। আমি মায়া। এই ভার্সিটিতে নিউ। মায়ার কথায় চারু হাত বাড়িয়ে দিয়ে বলে, ফ্রেন্ড। মাও সাদরে হাত বাড়িয়ে দেয়। মায়ার চোখ যায় চারুর ব্যাগের সাইডে থাকা বেহালার দিকে। এটা তোমার বেহালাটা না মেঘবালিকা? সরি কথা। আসলে ভাইয়ার থেকে মেঘবালিকা শুনে ওইটাই ধরে নিয়েছি আমি, তাই বারবার ভুলে যাচ্ছি। সমস্যা নেই। ছোট করে বলে কথা। তোমার বোন কিন্তু খুব ভালো বেহালা বাজায়। কি মধুর সুর। মহামাখা কণ্ঠে বলে মায়া। চারু এবার অবাক হয়ে কথার দিকে একবার আরেকবার মায়ার দিকে তাকায়। তুমি কার কথা বলছো? কথা তো কিছু বলার আগেই কথা চারুর হাত ধরে বলে, আমাদের ক্লাসের দেরি হয়ে যাচ্ছে চারু। চলো। মায়া তুমিও আসো বলে চারুর হাত ধরে টেনে নিয়ে যায়। চারু বিচলিত হয়ে কথার সাথে হাঁটতে থাকে। মাও আর কিছু না ভেবে কথা আর চারুর পেছনে আসে। মাহিন রেডি হচ্ছে ভার্সিটি আসার জন্য। তার মেঘবালিকাকে না দেখা পর্যন্ত তার মনে শান্তি আসবে না। একটাবার কথা বলতে যেন তার পিপাসায় কাতর প্রাণটা জেগে উঠবে। মাহিন আয়নার সামনে দাঁড়িয়ে তার মেঘবালিকাকে অনুভব করে। কেন এত উন্মাদ হলাম আমি তোমাতে? কেন আমার এমন লাগে তুমিহীনা? মন চাই সব সময় দেখি তোমায়। তোমার বেহালার সুরকে আষ্টেপৃষ্ঠে রাখি হৃদয়ের মাঝে। কি আছে তোমার ওই সুরে? কার অনুভবে আসে তোমার এত মধুর সুর? শুধুই কি সুরের মায় আবদ্ধ? সুরের প্রেমে জরাজীর্ণ নাকি কারো মায় কারো ভালোবাসায় আসক্ত তুমি? কথাটা ভাবতেই মাহিন চমকে উঠে। না না, এইসব কি ভাবছি আমি? এমন কোনো কিছুই নেই। আমি জানি মেঘবালিকা তুমি শুধুই সুরে বাঁধা আছো। এরপর যদি কারো প্রতি মুগ্ধ হও সেটা আমার প্রতি আসবে। আমি তোমার সুরে তোমাতে যেভাবে মুগ্ধ হয়েছি, হারিয়ে গেছি তোমার মাঝে, তেমনি তুমিও সুরের পরে আমার মাঝে বিলীন হবে। কথাটা বলে মাহিন বেরিয়ে যায় গাড়ির চাবিটা হাতে নিয়ে। উদ্দেশ্য তার মেঘবালিকাকে দেখা। মায়া ক্লাস শেষ করে লাইব্রেরি এসে বসে। নতুন হওয়াতেই কারো সাথে সেভাবে বন্ধুত্ব হয়নি তার। আর কথার সাথে ভাব জমাতে গেলেও সেটা হয়ে ওঠে না। কারণ কথা একদম চুপচাপ আর মায়াকে কেমন এড়িয়ে চলার চেষ্টা করে। তাই মায়া আর কথার সাথে ভাব করতে যায় না। তবে চারুকে বেশ ভালো লেগেছে মায়ার। কিন্তু চারু ক্লাস শেষ হতেই বেরিয়ে গেছে কোথায় একটা। তাই মায়া আসে লাইব্রেরিতে সময় কাটায়। মায়া লাইব্রেরি থেকে একটা বই নিয়ে পড়তে থাকে। আসুন আপনাদের এবার মায়ার গঠন প্রণালী বর্ণনা দিই। মায়া দেখতে যেমন মিষ্টি তেমন কিউট। গায়ের রং উজ্জ্বল।
বেশ ভালোই উজ্জ্বল দেখতে সে। মায়া উচ্চতায় 5 ফুট 3 ইঞ্চি। মায়া ছোট থেকে চশমা পরে। চশমা পরার কারণে মায়াকে আরো মায়াবী লাগে। মায়া বিদেশে থাকলেও দেশের সংস্কৃতি মেনে বড় হয়েছে। পোশাক আশাকে বেশ শালীনতা বজায় রেখে চলে। মায়া সরল মনের মেয়ে। সহজেই মানুষকে আপন করে নিতে জানে। মায়া মনোযোগ দিয়ে বই পড়ছে। ওই সময় নাভেদ আসে লাইব্রেরিতে। নাভেদ চারুকে খুঁজতে খুঁজতে আসে এখানে। নাভেদ লাইব্রেরির ভেতর আসতেই থমকে যায়। চোখ আটকে যায় মায়ার স্নিগ্ধময় ঠোঁট দুটোর দিকে, যেটা অনবরত নড়াচড়া করছে শুধু। নাভেদ অপলকভাবে সেদিকেই তাকিয়ে আছে। এরপর নাভেদের চোখ যায় মায়ার চোখের দিকে। মায়ার চোখে তাকিয়ে নাভেদ যেন আরেক দফা মুগ্ধ হয়। চমসার ভেতর দিয়ে ছোট ছোট চোখগুলো খানিক পর পর পলক ফেলছে। নাভেদের একটা হাত আপনা আপনি তার বুকের বাপাশে গিয়ে অবস্থান করে। নাভেদ, তুই তো আজ শেষ। নিজেকেই নিজে বলে নাভেদ বিড়বিড় করে। লাইব্রেরিতে কারো আগমনের আভাস পেয়ে মায়া বই থেকে চোখ তুলে তাকালে নাভেদকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। নাভেদ তো তার খেয়ালেই ব্যস্ত। মাও যেও তার দিকে তাকিয়েছে এটা দেখার সময় তার নেই। মায়ার সংকোচবোধ হয় কিছুটা। নাভেদকে তার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে ঘাবড়ে যায়। বারবার ওড়না আর এক পাশের চুল ঠিক করতে থাকে। মায়া আর কোনো উপায় না পেয়ে বইটা যথাস্থানে রেখে চলে আসে নাভেদকে পাশ কাটিয়ে। লাইব্রেরি মায়া একাই ছিল, যার কারণে কিছুটা ভয় পেয়ে যায় নাভেদকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে। বেটা খচ্চর, জীবনে মনে হয় মেয়ে মানুষ দেখেনি। এইভাবে তাকিয়ে থাকার কি আছে বুঝলাম না। বইটা শেষ করতেও দিলও না। রাগে একা একা বকতে বকতে আসে মায়া। মায়া চলে যেতেই নাভেদের হুঁশ আসে। এদিক ওদিক তাকিয়ে দেখে মায়া নেই। নাভেদ মাথায় দিয়ে বলে যা চলে গেল। এরপর নাভেদ ও চলে আসে বাইরে মায়ার খোঁজে। চারুর ভার্সিটির পেছনের দিকে বান্ধবীদের নিয়ে আছে। এইখানে একটা পুকুর আছে সুন্দর। মাঝে মাঝেই চারু আসে সবার সাথে। চারু বেহালাটা এক পাশে রেখে দিয়েছে। কেয়া, তামান্না আরও বাকি বন্ধুরা চারুকে ঘিরে বসে আছে। সবাই মিলে বেশ হাসাহাসি করছে আর আড্ডা দিচ্ছে। আমার মনে হয় এবার বিয়েটা হয়ে যাবে। বিয়েটা হলে বেঁচে যায় আমি। পড়াশোনা আর ভালো লাগে না। বাড়ি থেকেও ছাড়ে না। একবার বিয়েটা হলে সংসারের দোহাই দিয়ে পড়াশোনাকে বিদায় দেব তামান্না বলে। ওর কথায় বাকি বন্ধুরা হেসে উঠে। তুই না হয় বিয়ে করে সংসারী হয়ে যাবি। কিন্তু আমি কি করব? আমার তো বিয়েও দেবে না এখন। বাবা বলেছে পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে তবেই নাকি আমার বিয়ে দেবে। আফসোস নিয়ে বলে কেয়া। কেয়ার কথায় আরেক দফা হাসির রোল পড়ে। আর তুই কি করবি রে চারু? সাবিনা বলে। চারুর বন্ধু আমি। এরপর চারু একটু ভাবান্তর হয়ে দুচোখ বন্ধ করে বলে, আমি তো আমার প্রিয়র প্রেমনগরে ভেসে বেড়াব। সুরের তালে সাজিয়ে তুলব সে নগরী। সেখানে থাকবে প্রেম আর ভালোবাসা।
থাক চারু, তোকে আর বলতে হবে না। তোর ভাবনা তো সেই তোর প্রিয়তেই শেষ। এত ভালো যে কিভাবে বাসিস তুই বুঝি না, আমরা হলে কখনোই এইভাবে পারতাম না। তামান্নার কথায় চারু মুচকি হেসে বলে, ভালোবাসা এমন অনুভূতি যার জন্য অপেক্ষা করা যায় ঠিকই, কিন্তু উপেক্ষা করাটা কঠিন। ওদের কথোপকথনের মাঝে চারুর ফোন বেজে উঠে। নাভেদের নাম দেখে চারু ফোন ধরতেই নাভেদ ব্যস্ত কণ্ঠে বলে, চারু কোথায় তুই? তাড়াতাড়ি ক্যাম্পাসে আয়। কথাটা বলে নাভেদ ফোন কেটে দেয়। চারুকে কিছু বলার সুযোগই দেয় না। চারু আর কিছু না ভেবে উঠে দাঁড়ায় বেহালা হাতে। এরপর বেহালাটা ব্যাগের সাইডে রেখে সবাইকে বলে দ্রুত পায়ে ভার্সিটির ভেতরে আসে। মাহিনের গাড়ি এসে থামে ভার্সিটির সামনে। মাহিন চোখে সানগ্লাস আর মাথায় একটা ক্যাপ দিয়ে ফেসটা আড়াল করার চেষ্টা করে, যাতে করে তাকে কেউ চিনতে না পারে। নাহলে সবাই তাকে দেখে ভিড় জমিয়ে দেবে, যেটা মাহিন এখন একদম চায় না। তাড়াহুড়ো করে আসতে গিয়ে চারুর ব্যাগের সাইড থেকে বেহালাটা ভার্সিটির গেটের সামনে পড়ে যায়। কিন্তু চারু সেটা খেয়াল করে না। চারু সোজা ক্যাম্পাসের মধ্যে ঢুকে যায়। একটা গাছের নিচে নাভেদকে দাঁড়িয়ে থাকতে দেখে সেদিকে যায়। মাহিন ভার্সিটির ভেতরে আসতেই চারুর বেহালাটা পড়ে থাকতে দেখে। মাহিন ভ্রু কুঁচকে বেহালাটা তুলে চমকে উঠে, কারণ এটা তো তার মেঘবালিকার বেহালা, যেটা মাহিন গতদিন কথার হাতে দেখেছিল। বেহালার উপর আর্ট করে প্রিয় লেখাটা দেখে মাহিন আরও নিশ্চিত হয়, কারণ এই লেখাটা মাহিন সেদিনই দেখেছিল কথার হাতে থাকা বেহালায়। মেঘবালিকার বেহালা এখানে পড়ে কেন? মেঘবালিকা কোথায়? ওর কিছু হয়নি তো? চিন্তিত হয়ে মাহিন এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু কথাকে তার নজরে পড়ে না। মাহিন বিস্মিত হয়ে সামনে এগিয়ে আসে। কি হয়েছে বল? এত জরুরি তলব কেন? নাভেদের সামনে দাঁড়িয়ে বলে চারু। চারু রে, আমি মনে হয় এতদিনে আমার প্রিয় মানুষটার দেখা পেলাম। আহ, কি সুন্দর ঠোঁট, কি মায়াভরা চাহনি। নাভেদের কথায় চারু চোখ মুখ কুঁচকে বলে, কি সব যাতা বলছিস? তোর প্রিয় মানুষ আবার কে? ওই তো তোর গার্লফ্রেন্ড যারা না, ফারা। সে তো আছেই। চারুর কথায় নাভেদ বিরক্ত নিয়ে বলে, বারবার ওই ডাইনিটার নাম নিবি না তো। ও মোটেও আমার গার্লফ্রেন্ড না। যারা আমাকে পছন্দ করে আমার পেছনে ঘুরে। আমি ওকে পছন্দ করি না, কিউট অফ ফেস করে বলে নাভেদ। ওরে আমার কিউট দেবতা রে, তা আপনি কাকে পছন্দ করেন শুনি? নাভেদের নাক টেনে ধরে বলে চারু। নাভেদ তার নাক থেকে চারুর হাত সরিয়ে দিয়ে মুখে লাজুক হাসি নিয়ে এসে বলে, আমার মায়াবীকে পছন্দ। তোর মায়াবী আবার কে? কৌতূহল নিয়ে বলে চারু। এই জন্য তো তোকে ডাকলাম আমি। আমি তোকে খোঁজার জন্য লাইব্রেরিতে গিয়েছিলাম আর ওইখানে দেখতে পাই আমার মায়াবীকে। জানিস, ও যখন ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে বই পড়ছিল, মনে হচ্ছিল কেউ খুব যত্ন নিয়ে তার ঠোঁট দুটোকে প্রেমের কবিতা পড়ে শোনাচ্ছে। বিভোর কণ্ঠে বলে নাভেদ।
চারু করুণ চাহনি নিয়ে নাভেদের দিকে তাকিয়ে থাকে। এই ছেলের মাথাটা মনে হয় একবারে গেছে, মনে মনে বলে চারু। তা কোথায় সে তোর মায়াবী? দেখা আমাকে, আমিও দেখে দুই চোখ সার্থক করি। ব্যঙ্গ করে বলে চারু। আমি তো নিজেই হারিয়ে ফেলেছি আমার মায়াবীকে। তোকে কিভাবে দেখায়? তুই খুঁজে দে চারু প্লিজ। চারুর হাত চেপে ধরে বলে নাভেদ। হঠাৎ হাত ধরাই চারু চমকে উঠে। ঘাবড়ানো ফেসে বলে, আরে ছাড় হাত। আমি কি করে তোর মায়াবীকে খুঁজে দেব? আমি তো তাকে চিনি না, উত্তেজিত কণ্ঠে বলে চারু। আমি কিছু জানি না, তুই খুঁজে দিবি মানে দিবি। তুই যদি আমার মায়াবীকে খুঁজতে সাহায্য করিস তাহলে আমি আজ থেকে না না ওই মুহূর্তে থেকে তোকে ভাবি বলে ডাকব। নাভেদের কথায় চারুর চোখ দুটো চকচক করে উঠে। সত্যি বলছিস তুই? ভাবি বলবি তো? সব সময় বলতে হবে? সবার সামনেও কিন্তু? আদেশের সুরে বলে চারু। সত্যি মানে চার সত্যি। তুই আগে খুঁজে দে আমার মায়াবীকে প্লিজ চারু। নাভেদ কথা শেষ করতেই চারুর ব্যাগের নজর যায়। চারুর ব্যাগে সব সময় বেহালাটা ঝুলানো থাকে কিন্তু এখন সেটা নেই। তা দেখে নাভেদ উত্তেজিত কণ্ঠে বলে, চারু তোর বেহালা কোথায়? তুই তো ভার্সিটি আসার সময় নিয়ে এসেছিস। তাহলে ব্যাগে নেই কেন? নাভেদের কথায় চারু ব্যাগ সামনে নিয়ে দেখে সত্যি তার বেহালাটা নেই। চারু অস্থির হয়ে যায়। মনের মধ্যে একটা ভয় জেঁকে বসে। চোখ জুড়ে নোনা পানিরা ভিড় করে। বেহালাটা কোথায় আমার? আমি তো এখানেই রেখেছিলাম। এরপর চারু ছুটে যায় বাইরের দিকে। নাভেদও পেছনে পেছনে আসে চারুর। মাহিন বেহালাটা হাতে নিয়ে কথাকে খুঁজতে থাকে। আশেপাশে কয়েকজনকে জিজ্ঞেস করে মেঘবালিকা দেখেছে কিনা। কিন্তু কেউ তো আর জানে না মেঘবালিকা আসলে কে। তাই কেউ বলতেও পারছে না। মাহিন প্রতিটি ক্লাসে উকি দিয়ে দেখতে থাকে। কিন্তু তার মেঘবালিকার দেখা মেলে না। চারু হন্যে হয়ে তার বেহালা খুঁজছে। কিন্তু কোথাও পায় না। নাভেদ, কেয়া, তামান্না সবাই মিলে চারুর বেহালা খুঁজতে থাকে, পুকুর পাড়ে গিয়েও দেখে কিন্তু পায় না সেখানেও। সব জায়গা খোঁজার পর যখন চারু বেহালা পায় না, তখন নিরাশ হয়ে ফুপিয়ে কেঁদে উঠে। বেহালা চারুর প্রাণভোমরা। তাছাড়া বেহালাটা চারুকে কিয়ানি দিয়েছিল। চারু সব সময় আগলে আগলে রাখে সেটা। একটা মা যেমন ছোট শিশুকে আগলে রাখে, চারুও তার বেহালাকে সব সময় সেভাবে আগলে রাখে। তার প্রিয়র দেওয়া সব কিছুই তার কাছে প্রাণের অধিক মূল্যবান। চারুকে নিয়ে এসে ভার্সিটির মধ্যে বসায় নাভেদ। চারু অনুভূতিহীন হয়ে পড়েছে এই অল্প সময়ে যেন। বেহালাটা ছাড়া সে যেন চলার শক্তি পাচ্ছে না। আমি কি করে এমন একটা কাজ করলাম? কি করে পারলাম আমার প্রিয়কে অবহেলা করতে? কোথায় গেল বেহালা আমার? কথাগুলো বলে চারু হাউমাউ করে কেঁদে উঠে। চারুর কান্না দেখে সবার চোখে পানি চলে আসে। নাভেদ অস্থির হয়ে উঠে চারুর কান্না দেখে। চারুর কাছে অনেক মানুষের ভিড় জমে যায়। নাভেদ একে একে সবাইকে জিজ্ঞেস করে সেখানে কেউ চারুর বেহালা দেখেছে নাকি। কিন্তু কেউ বলতে পারে না। চারু অনবরত কেঁদেই যাচ্ছে। কথা ছুটে আসে খবরটা শুনে।
কথা এসে চারুকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করতে থাকে। আমার বেহালাটা কোথায় চলে গেল কথা? ওইটা আমি হারিয়ে ফেললাম কি করে? এখন আমি কি জবাব দেব প্রিয়কে? কিভাবে তার সামনে গিয়ে দাঁড়াবো? আমার সাথেই কেন এমন হতে হয়? এর থেকে ভালো আমার প্রাণটাই চলে যেত। বেহালা হারানোর শোকে চারু নানা ধরনের বিলাপ করতে থাকে। নাভেদ মাথা চেপে ধরে একপাশে বসে পড়ে। মায়া দাঁড়িয়ে সবটা দেখছে সবার সাথে। চারুর জন্য খুব খারাপ লাগছে মায়ার। কিন্তু মায়া এটা বুঝতে পারছে না বেহালার জন্য চারু এমন করছে কেন। নাকি কথার বেহালা তার কাছে ছিল সেটা হারিয়ে গেছে বলে অনুশোচনা হচ্ছে। ভার্সিটির প্রায় সবার কাছে পৌঁছে যায় এই কথাটা। কিন্তু কেউ বেহালার হদিস দিতে পারে না। আসলে মাহিন বেহালাটা পাওয়ার পর সেটা হাতে নিয়ে ভেতরে চলে যায়। এরপর কথাকে খুঁজতে থাকে এদিকে ওদিকে। মাহিনের হাতে থাকায় কেউ সেভাবে লক্ষ্য করে না বেহালাটা। তাই কেউ কিছু বলতেও পারে না। কিয়ান খবরটা শুনে ছুটে আসে চারুর কাছে। চারু অনেক ভেঙে পড়েছে কান্না করতে করতে। বেহালা ছাড়া তার দম বন্ধ হয়ে আসছে যেন। চারু! কিয়ানের ডাকে চারু চোখ তুলে কিয়ানের দিকে তাকিয়ে আবারও ফুঁপিয়ে কেঁদে উঠে। ভেতরে তার অনুশোচনা আর অপরাধবোধে কুরে খাচ্ছে। কিয়ানের দিকে তাকিয়ে থাকার সাহস চারুর হয় না। কিভাবে হারালো বেহালা? কোথায় রেখেছিলি তুই? এগিয়ে গিয়ে বলে কিয়ান। কিয়ানের কথায় চারু উঠে এসে কিয়ানকে জড়িয়ে ধরে শক্ত করে। এরপর শব্দ করে কেঁদে উঠে। কিয়ান এক হাতে আগলে নেয় চারুকে। আহত চোখে তাকায় কথা। কিয়ানকে জড়িয়ে ধরতে দেখে কথার মধ্যে ভাঙ্গনের সৃষ্টি হয়। কিয়ানের সেসবে খেয়াল নেই আজ। সে তো চারুকে নিয়ে ব্যস্ত। চারু কিয়ানকে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠে। কিয়ান পরম সাদরে চারুকে আগলে নেই নিজের মধ্যে। কথা ব্যথিত নয়নে তাকিয়ে থাকে চারু আর কিয়ানের দিকে। আমাকে মাফ করে দাও প্রিয়। আমি তোমার ভালোবাসাকে আগলে রাখতে পারিনি। অবহেলা, অনাদর করেছি আমি। আমি যত্ন করে রাখতে পারিনি তোমার দেওয়া উপহার। আমাকে শাস্তি দাও প্রিয়। আমার শাস্তি প্রাপ্য। আমি কোনো কিছু পাওয়ার যোগ্য রাখি না। চারু কান্না করতে করতে কথাগুলো বলেন। কিয়ান চারুকে সামলানোর চেষ্টা করে। কিয়ানের অনেক খারাপ লাগছে চারুর অবস্থা দেখে। সে তো জানে চারুর কাছে তার বেহালা কত মূল্যবান ছিল। চারু কান্না থামা। কি বাচ্চাদের মতো কান্না করছিস তখন থেকে? আমি আবার কিনে দেব তোকে একটা বেহালা। ওইটা যেভাবে হোক হারিয়ে গেছে। এটা নিয়ে অন্য কিছু ভাবার কি আছে? বাড়ি চল। না না প্রিয়। আমি আর চাই না বেহালা। যার গুরুত্ব আমি দিতে পারি না, যেটা ধরে রাখার ক্ষমতা আমার নেই সেটা আমি চাই না আর। আমি নিঃস্ব হয়ে গেছি প্রিয়। এবার তুমিও কি আমাকে দূরে ঠেলে দেবে প্রিয়? কিয়ানের দিকে তাকিয়ে বলে চারু। চারুর কথায় কিয়ান চারুর মুখের দিকে তাকায়। চারুর নাকের ডগা লাল টকটক করছে দীর্ঘক্ষণ কান্না করার ফলে। চোখ দুটো ফুলে উঠেছে। চোখের মধ্যে পানিতে টলমল করছে। সাথে লাল বর্ণ ধারণ করে আছে। চেহারা মলিনতায় ছেয়ে গেছে।
মাহিন ক্যান্টিনে ছিল এতক্ষণ। তার মেঘবালিকাকে না পেয়ে ক্যান্টিনে গিয়েছিল, ওইখান একটু বসে অপেক্ষা করছিল যদি তার মেঘবালিকা সেখানে আসে সে প্রতীক্ষায়। কিন্তু মাহিন আশাহত হয় সেখানেও। মাহিন ক্যান্টিন থেকে বের হতেই সামনে মানুষের ভিড় আর শোরগোল দেখতে পায়। ভ্রু কুঁচকে ভাবে কি হয়েছে। মাহিন চিন্তা করে গিয়ে কি একবার দেখবে। মাহিন তার ভাবনা চিন্তা ঝেড়ে দ্রুত পায়ে এগিয়ে যায় বেহালাটা হাতে নিয়ে। নাভেদ কথাকে নিয়ে আয়, আমি চারুকে নিয়ে যাচ্ছি। গম্ভীর কণ্ঠে বলে কিয়ান। ভাইয়ের কথায় নাভেদ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নাভেদও অনেক ভেঙে পড়েছে ভেতরে। চারুর দিকে তাকালেই তার কষ্টে বুকটায় পাথর জমা হচ্ছে প্রতি মুহূর্তে। মাহিন ভিড়ের মধ্যে আসতেই কথাকে দেখতে পাই। সাথে সাথে মাহিনের মুখে হাসি ফুটে উঠে। অস্ফুটস্বরে বেরিয়ে আসে মেঘবালিকা। মাহিনের কথায় সবাই সেদিকে তাকায়। কথা মাহিনের দিকে তাকাতেই চারুর বেহালাটা মাহিনের হাতে দেখতে পাই। ছুটে এসে নিয়ে নেই বেহালাটা, এক প্রকার ছিনিয়ে নেওয়ার মতো করে। মাহিন চমকে ঘাবড়ে যায় এতে কিছুটা। চারু, এই তো তোমার বেহালা, দেখো। কথার হাতে বেহালাটা দেখে চারু সেটা খপ করে নিয়ে নেয়। এরপর চুমুতে ভরে দেয় বেহালাটা, বুকের সাথে ঝাপটে ধরে। সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে। সবারই যেন বুক থেকে ভারী একটা পাথর নেমে যায়। নাভেদ মৃদু হাসে, কিয়ানের চেহারায় উজ্জ্বলতা ভাব আসে। চারু ঠোঁটের কোণে সেই প্রত্যাশিত হাসি। মায়া তার ভাইকে দেখে ভাইয়া বলে কাছে যায়। নাভেদ মায়াকে দেখে অবাক হয় কিছুটা। এতক্ষণ চারুর চিন্তায় মায়াকে খেয়াল করেনি। কথা মায়ার দিকে তাকায়। মায়ার সাথে সাথে সবাই মাহিনের দিকে তাকিয়ে হৈ হৈ শুরু করে দেয়। কারণ সবাই মাহিনকে চিনতে পারে। মাহিনকে ঘিরে ধরে সবাই অটোগ্রাফ আর সেলফি তুলতে। মাহিন সবাইকে এড়িয়ে আসার চেষ্টা করে কিন্তু পারে না। ভিড়ের মধ্যে মায়া সহ আটকে যায়। বাড়ি চল, চারুকে বলে কিয়ান। কথা, তুমিও আসো। কিন্তু ভাইয়া, উনাকে একটা ধন্যবাদ দেব না, আর উনার কাছে বেহালাটা কিভাবে গেল সেটা তো জানতে হবে। নাভেদের কথায় কথা বিস্মিত হয়ে বলে, থাক না নাভেদ। দেখছো না উনাকে সবাই কেমন ভাবে ঘিরে রেখেছে, এখন মনে হয় সম্ভব হবে না সেটা। চারুকে দেখো কি অবস্থা হয়েছে চোখ মুখের, ওকে বাড়ি নেওয়া দরকার। রেস্ট প্রয়োজন চারুর। কথার কথাতে কিয়ান বলে, কথা ঠিকই বলেছে। এখন উনার সাথে কথা বলা যাবে না। পরে যদি আবার কখনো দেখা হয় তখন না হয় ধন্যবাদ জানিয়ে দিস। এখন চল। চারুর তো কোনো দিকে খেয়াল নেই আর। বেহালাটা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠে। কিছুক্ষণ পর পর বেহালাটা চুমুতে ভরিয়ে দিচ্ছে। এতক্ষণে যেন চারুর দেহে প্রাণের সঞ্চালন হয়। এইদিকে বেচারা মাহিন সবার মাঝে ফেঁসে গিয়ে তার মেঘবালিকার এত কাছে থেকেও কথা বলতে পারে না, দেখা করতে পারে না। মাহিন সবাইকে অটোগ্রাফ দিয়ে ভিড় ঠেলে বেরিয়ে এসে দেখে কেউ নেই। তার মেঘবালিকা হাওয়া। মাহিন একটা হতাশার দীর্ঘশ্বাস ছেড়ে চুল টেনে ধরে। ভাইয়া, তুমি এখানে? আর ওই বেহালাটা তোমার হাতে কিভাবে আসলো? কৌতূহল নিয়ে প্রশ্ন করে মায়া। সব পরে বলবো, বাড়ি চল এখন।
প্রচণ্ড মাথা ধরেছে আমার। মাহিন কিছুটা রেগে যায় সবার উপরে। তার মেঘবালিকার এত কাছে এসেও একটা কথা বলতে পারল না। তার চোখে চোখ রাখতে পারল না, এটা যেন মাহিন কোনোভাবে মানতে পারছে না। গধূলি বিকেলে ছাদে পা ঝুলিয়ে বসে আছে চারু। সময়টা দারুণ লাগছে তার কাছে। ভার্সিটিতে ঘটে যাওয়া কথাগুলো ভাবলেই চারুর নিঃশ্বাস ভারী হয়ে আসে। গায়ে কাঁটা দিয়ে উঠে ক্ষণে ক্ষণে। চারু ভাবতে থাকে, সে যদি বেহালাটা আর ফিরে না পেত, তাহলে কি করত? আর কখনো সুর তোলার ইচ্ছেটা হতো না তার। তার প্রিয়র অবহেলা সহ্য করতে পারত না। হারিয়ে যেত সুরের জগৎ থেকে। আচ্ছা, সুর ছাড়া কি আমার অস্তিত্ব আছে? নিজেকে আমি উপলব্ধি করতে পারি সুরবিহীন। মনে মনে ভাবে চারু। পরোক্ষে চারু নিজেকে সামলে নিয়ে বলে, না না, কি ভাবছি এইসব? আমার সুর কখনো হারিয়ে যেতে পারে না। সুর তো আমার প্রাণ, আমার বাঁচার অনুপ্রেরণা। আর সে সুরেই তো নিবন্ধ আমার প্রিয়। তাহলে সে সুরকে কিভাবে হারিয়ে যেতে দিই? চারু ঠোঁটের কোণে হাসির রেখা দেখা যায় এবার। কিয়ানের সাথে লেপ্টে থাকা সেই কাঙ্ক্ষিত সময়ের কথা ভাবলেই শিহরণ বয়ে যাচ্ছে তার মধ্যে। আমি জানি প্রিয়, আমার ব্যথায় তুমি ব্যথিত, আমার অশ্রুতে তুমি অশ্রুসিক্ত। দূরে ঠেলে দাও ঠিকই, কিন্তু ভালোবাসার প্রকাশ ঠিকই রেখে যাও। চারু এবার আকাশের দিকে তাকায়। আকাশ গাঢ় লালবর্ণ ধারণ করে গোটা ধরণীময় বিরাজ করছে। চারু বেহালাটা হাতে নেই এবার। এই সময় সুর না তুললে এই মুহূর্তটাই ফিকে হয়ে যাবে। মন খারাপ করে বসে আছে কথা তার ঘরে। কিয়ানের বুকে চারু এটা দেখার পর থেকে কথা ভালো নেই। এমন নয় যে এটা প্রথম বা চারু কিয়ানের কাছে প্রথম যাচ্ছে। কিন্তু আজকের কাছে যাওয়া চারুর জন্য কিয়ানের ছটফটানি, অস্থিরতা সব কিছু কথা নিজ চোখে দেখেছে, তাই কথা মানতে পারছে না কোনোভাবে। তাহলে কি চারুর অনুভূতি সত্যি তার প্রিয়র প্রতি? সত্যি কি তার প্রিয় তাতেই মগ্ন? নাকি শুধুই চারুর অনুভূতির যোগসূত্র মাত্র? চারুর মন গড়া আবেগ, মোহ। তাহলে উনি কেন অস্থির হয়? কেন চারুর প্রয়োজনে তাকেই দেখা যায়? একই শুধুই দায়িত্ব, নাকি প্রেমময় আকুল অভিনব? রাতে ইহসান পরিবারের সবাই একসাথে খেতে বসেছে। চারু, আমাদের ভার্সিটিতে একটা অনুষ্ঠান হবে দুদিন পর। শুনেছ নিশ্চয়? সামাদ ইহসান বলেন। বাবার কথায় চারু মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। ওইখানে তোমাকে বেহালা বাজাতে হবে। প্রিন্সিপাল স্যার আমাকে বিশেষভাবে অনুরোধ করেছেন আমি যেন তোমাকে বলি। বাবার কথায় চারু মুচকি হেসে বলে, এটা আর কি এমন কথা বাবা? আমি তো বেহালা বাজাতে ভালোবাসি, তাই আমি সব সময় প্রস্তুত। চারুর কথায় সামাদ ইহসান মৃদু হেসে খাওয়ায় মনোযোগ দেন। চাচু, শুনলাম অনেক গেস্ট আসবেন অনুষ্ঠানে। নাভেদ বলে। হ্যাঁ, অনেক নামিদামি মানুষজন আসবেন। টপ সিঙ্গার মাহিন চৌধুরী, তিনি তো স্পেশাল গেস্ট হয়ে আসছেন আমাদের। মাহিনের নাম শুনে কথার খাবার আটকে যায় গলায়। কি সত্যি উনি আসবেন? উল্লাসিত গলায় বলে চারু। আমার তো উনার গানগুলো খুব ভালো লাগে। তরুণ সিঙ্গার উনি। সত্যি তার গলায় জাদু আছে।
তোর বেহালাটা আজ উনার কাছেই ছিল চারু হেয়ালি নিয়ে বলে নাভেদ। নাভেদের কথায় চারু চমকে উঠে, হেঁচকি উঠে যায় সাথে সাথে। তুই তো বেহালার শোকে কাতর ছিলি, তাই কিছু খেয়াল করিসনি হয়তো। আজ মাহিন চৌধুরী এসেছিলেন ভার্সিটিতে। আর জানিস আমার মায়া অর্ধেক কথা বলে নাভেদ থেমে যায় মুখে হাত দিয়ে। সবাই তার দিকে ভ্রু কুঁচকে আগ্রহী চোখে তাকায়। চারু এক চোখ নাচিয়ে জিজ্ঞেস করে কি? নাভেদ মাথা ঝাঁকিয়ে না বলে। খাওনের সময় এত কথা কিসের? যত সব আদিক্ষেতা খাওনের সময় শুরু হয়। আর শুন বাবা, সামাদ ইহসানকে উদ্দেশ্য করে বলে, মায়া রে এত মাথায় উঠাস না। এত মানুষ আইব আর তার মধ্যে ওই মুখপুরি কিনা নাইচা বেরাব। মান সম্মান কিছু রাখব না। মা যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। ছানোয়ার ইহসান বলেন, হ সবই তো তোরা জানস, তোরাই বুঝস। যা ইচ্ছে কর। আমার কথার দাম কবে দিছে ক্যাডায়? কথাটা বলে জামিলা বিবি উঠে যান রাগ দেখিয়ে। উনি যেতেই সবাই একটা চাপা নিঃশ্বাস ছাড়ে। খেতে বসে রোজ রোজ এক কাহিনী আর ভালো লাগে না, কথাটা বলে নাজমা বেগমও উঠে চলে যায়। নেহারুন্নেছা দীর্ঘশ্বাস ছেড়ে বাকিদের খেতে বলেন। চারু খেয়ে রুমে চলে আসে। আর মনে মনে ভাবে এখন থেকে আর সবার সাথে খেতে যাবে না। সে তার খালামনিকে বলবে তার খাবারটা যেন ঘরে দিয়ে যায়। প্রতিদিন খাওয়ার সময় অশান্তি চারুরও ভালো লাগে না, তার জন্য কেউ না খেয়ে উঠে আসবে এটা শোভা পায় না। পরিবার থেকেও আমি কত দূরে তাদের থেকে। কথাটা বলে চারু মুচকি হাসে, যে হাসিতে তার নিজের উপরেই উপহাস প্রকাশ পায়। হন্তদন্ত হয়ে নাভেদ আসে ঘরে চারুর। নাভেদকে উত্তেজিত হয়ে থাকতে দেখে চারু ইশারা করে জিজ্ঞেস করে কি সমস্যা? চারু রে আমি তো আমার মায়াবিনীকে পেয়ে গেছি। আর ওই মাহিন চৌধুরীর বোনই আমার মায়াবিনী। নাভেদের কথায় চারুর চোখ রসগোল্লার সমান হয়ে আসে। কি বলছিস তুই? ওইরকম একটা সিঙ্গারের বোন কোনো দুঃখে তোর মতো ফটকার লগে প্রেম করতে আসবে? ওর চিন্তা ছেড়ে দাও দেবর আমার। নাভেদ করুণ চোখে চারুর দিকে তাকালে চারু খিলখিলিয়ে হেসে উঠে বলে আচ্ছা আচ্ছা আমি দেখছি, কিন্তু এটা বল মাহিন চৌধুরীর বোন আমাদের ভার্সিটিতে অথচ আমরা জানি না। আবার মাহিন চৌধুরী নিজে ভার্সিটিতে ভাবা যায়। আমি অনেক বড় ভক্ত উনার প্রায় সব গানে আমি সুর তুলেছি। আমিও তো জানতাম না। আজ তোর বেহালা যখন উনি ফিরিয়ে দিতে আসে, তখনই আমার মায়াবিনী ভাইয়া বলে ছুটে যায়, এরপর সবাই তাকে ঘিরে ধরে। অসহায় মুখ করে বলে নাভেদ। তবে উনি কিন্তু একটা ধন্যবাদ প্রাপ্য জানিস। উনার বোনকে বলবো আমার হয়ে যেন ধন্যবাদটা পৌঁছে দেই। তুই আমাকে কাল ভার্সিটিতে দেখিয়ে দিবি কিন্তু কে সে মেয়ে? নাভেদ দাঁত কেলিয়ে হেসে বলে, তুই না বললেও দেখাইতাম কাল। তাছাড়া তুই তো নিজেই ধন্যবাদ দিতে পারবি উনাকে। শুনলি না চাচু বললেন উনি আমাদের ভার্সিটিতে স্পেশাল গেস্ট হয়ে আসছেন। নাভেদের কথায় চারু একটু আশাবাদী হয়, পরোক্ষে মুখটা কালো মেঘে ঢেকে যায়। উনি এত বড় সিঙ্গার মানুষ, আমার সাথে কি কথা বলবেন? মুখটা মলিন করে বলে চারু। তুইও তো কম যাস না চারু, দেখা গেল তোর বেহালার সুর শুনে উনি নিজেই তোর উপর ফিদা হয়ে গেছেন।
নাভেদের কথায় চারু হেসে বলে, সবাই কি আর তোদের মতো পাগল নাকি? তাছাড়া আমি কি আর এমন সুর তুলি? সে পড়ে দেখা যাবে। আচ্ছা, ঘুমিয়ে পড়। আমি যাই শুয়ে শুয়ে আমার মায়াবিনীর স্বপ্ন দেখি। নাভেদের কথায় চারু নাভেদের পিঠে একটা চাপড় মারে। নাভেদ মুচকি হেসে বেরিয়ে যায়। চারুও মৃদু হেসে দরজা বন্ধ করে দেয়। মাহিন বারান্দায় বসে আছে, মন খারাপ করে। তার মেঘবালিকার এত কাছে থেকেও ফিরে আসতে হচ্ছে বারবার। তার মনটা বড়ই ব্যাকুল হয়ে আছে তার মেঘবালিকার সেই মধুময় সুর শোনার জন্য। কিন্তু যখনই তারা কাছাকাছি হচ্ছে, পরিস্থিতি দূরে সরিয়ে রাখছে ওদের। ভাইয়া আসব। মাহিনের ভাবনার ছেদ ঘটিয়ে বলে মায়া। মাহিনের বারান্দা থেকে ঘরের মধ্যে সব দেখা যায়। মায়াকে দেখে মাহিন হাসার চেষ্টা করে, বলে, হ্যাঁ আয়। আমার ঘরে আসতে তোর আবার পারমিশন নেওয়া লাগে কবে থেকে? মাহিনের কথায় মায়া সোজা বারান্দায় চলে যায়। কি ভাবছ? মন খারাপ নাকি? মাহিনকে বলে মায়া। মাহিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। মেঘবালিকার এত কাছে গিয়েও আমি তাকে ধরতে পারছি না, কথা বলতে পারছি না। জানি না কেন এমন হচ্ছে, কেন এত লুকোচুরি থাকছে আমাদের মাঝে। আচ্ছা ভাইয়া, তুমি ওই বেহালাটা কোথায় পেলে? মায়া মাহিনের সম্পূর্ণ কথাটা উপেক্ষা করে বলে। মাহিন এরপর মায়াকে সবটা খুলে বলে। সব শোনার পর মাথা ওহ বলে থেমে যায়। তবে একটা বিষয় কি জানো ভাইয়া? বেহালাটা কথার ছিল, কিন্তু মায়ার কথার মাঝেই মাহিন থামিয়ে দিয়ে বলে, কথাটা কে? আরে তুমি তো জানো না। তোমার মেঘবালিকার নাম তো কথা। খুব মিষ্টি নাম কিন্তু না। মায়ার কথায় মাহিন নিজের মধ্যে কয়েকবার উচ্চারণ করে নামটা। যেমন মিষ্টি দেখতে তেমন মিষ্টি নাম। কিন্তু আমি তো মেঘবালিকায় বলবো। আমার মেঘবালিকা। ভাইয়ের মুখে এমন কথা শুনে মায়া অবাক হয়ে বলে, ভাইয়া তুমি কি মেঘবালিকা মানে কথাকে ভালোবেসে ফেলেছ? মাহিন মুচকি হাসে শুধু মায়ার কথায়। আরে বলো না। কিউট ফেস করে বলে মায়া। ভালোবাসি কিনা ঠিক জানি না, তবে ওই সুরে আবদ্ধ হয়ে গেছি, প্রেমে পড়ে গেছি সুরের সাথে, ওই সুর তোলা মানুষটারও। যার এত সুন্দর সুর তোলার ক্ষমতা, স্নিগ্ধতা, স্বচ্ছ অনুভূতি। তাকে কেউ না ভালোবেসে থাকতে পারে। মাহিন কথাগুলো বলতে গিয়ে যেন অন্য জগতে হারিয়ে যায়। তার মানে তুমি ফেঁসে গেছো ভাইয়া? হেসে বলে মায়া। সাথে মাহিনও লাজুক হাসে। আচ্ছা, তুই কি যেন একটা বলতে গেলি একটু আগে? মাহিনের কথায় মায়া আবার নড়েচড়ে বসে বলে। জানো ভাইয়া, বেহালাটা হারানোর পর কথার বোন চারু নাম মেয়েটার, সে তো অনেক ভেঙে পড়েছিল। আমি তো অবাক হয়ে দেখছিলাম শুধু। কিন্তু কথার মধ্যে আমি একটু দুঃখ বা অনুতাপ দেখতে পাইনি বেহালার জন্য। কিন্তু ওর বোন চারু কি পাগলামিটাই না করতে ছিল। মনে হচ্ছিল বেহালাটা ওরই, আর ওই বেহালা যেন ওর প্রাণভোমরা, যেটা হারিয়ে সে নিঃস্ব হয়ে গেছে। তুমি ভাবো ভাইয়া, বোনের জিনিসের জন্য কেউ এমন করে? আমার মনে হয় বেহালা ওর কাছ থেকে হারিয়ে গিয়েছিল বলে আপসেট হয়ে পড়েছিল, তাই বলে এতটা উতলা হয়ে পড়বে।
কিন্তু চারু মেয়েটা অনেক ভালো আর অনেক কিউট। তার হাসিটা আরো সুন্দর। মুগ্ধ হয়ে বলে মায়া। মায়ার কথায় মাহিনের চারুর হাসিমাখা মুখটা ভেসে উঠে। মাহিনও এমন একটা হাসি দেখেছে যেটা স্নিগ্ধতায় ভরপুর। চলবে।